পিটার তাকিয়েছিল সরাইখানার মালিকের দিকে। স্পষ্ট দেখতে পেল এতগুলো স্বর্ণমুদ্রা নজরে পড়ামাত্র লোভে চকচক করে উঠল মোটা লোকটার চোখ। গুন্ডামার্কা চেহারার যে লোকগুলো বসে আছে অনতি দূরের বেঞ্চে, তাদের সঙ্গে চট করে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি বিনিময় করল লোকটা। বেঞ্চ ছেড়ে উঠল দু তিনজন, এগিয়ে এসে সবগুলো মুদ্রা তুলে নিল মেঝে থেকে, তারপর বাড়িয়ে ধরল কাস্টেলের দিকে। তাদেরকে মৃদু কণ্ঠে ধন্যবাদ দিলেন কাস্টেল। মুদ্রাগুলো নিয়ে ঢুকিয়ে রাখলেন মানি বেল্টে। আমি যদি জানতাম আমার নতুন অতিথি এত ধনী, সরাইখানার মালিকের কণ্ঠে আফসোসের সুর, তাহলে থাকা খাওয়ার বিনিময়ে আরও বেশি টাকা নিতাম। যা হোক, আমি এক কথার মানুষ, আতিথেয়তার বিনিময়ে যা দাবি করেছি তার বেশি চাইব না, মন্তব্য করলেন না কাস্টেল। কিছুটা দূরের অন্য একটা টেবিলে পিটারকে নিয়ে বসে পড়লেন। সাফার পরিবেশন করতে বললেন। ততক্ষণে খচ্চর দুটো আস্তাবলে রেখে সিটিং রুমে এসেছে ভীত লোকটা। তাকে ডেকে খাবার দিতে বলল সরাইখানার মালিক। নিজে এসে বসে গেল কাস্টেলদের টেবিলে। খেজুরে আলাপ জুড়ে দিল। তার কথা শুনেই বোঝা যাচ্ছে পথ প্রদর্শক যুবকের কাছ থেকে অনেক কিছু জেনে নিয়েছে ইতিমধ্যে। আমাদের জাহাজ ডুবির খবর আপনি জানতে পারলেন কিভাবে? কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন কাস্টেল। প্রশ্নটা শুনে একটু যেন থতমত খেয়ে গেল সরাইখানার মালিক, কিন্তু সামলে নিয়ে বলল, গ্রানাডায় যাওয়ার সময় নিজের লোকদের নিয়ে এখানে এসেছিলেন মার্কুইস অব মোরেলা। গলা ভিজিয়ে গেছেন। দুজন সিনোরা ছিলেন তার সঙ্গে। তাদের কথা শুনে তখন জানতে পারি সান অ্যান্টিনিও নামের একটা জাহাজ ডুবে গেছে মন্টিল গ্রামের অনতি দূরে। কিন্তু আমার কাছে আশ্চর্য লাগছে কোন ব্যাপারটা জানেন? মার্কুইস অথবা তার সঙ্গীদের কেউই কিন্তু আপনাদের ব্যাপারে একটা কথাও বলেননি। আর আমার কাছে আশ্চর্য লাগছে কোন ব্যাপারটা জানেন? কঠোর গলায় বলল পিটার। আমাদের ব্যাপারে খামোখা নাক গলাচ্ছেন আপনি। দেখুন, অনেক দূর থেকে এসেছি আমরা, পথশ্রমে যার পর নাই ক্লান্ত, কাজেই খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়তে চাই। অবশ্যই সিনর, অবশ্যই, গদগদ গলায় বলল সরাইখানার মালিক। তাড়াতাড়ি আপনাদের খাবার দিতে বলি আমি, সঙ্গে গ্রানাডার চমৎকার মদও থাকবে। খাবার নিয়ে আসা হলো কিছুক্ষণের মধ্যে। মাটির জগে করে মদও আনা হয়েছে। সরাইখানার মালিক নিজের হাতে সে মদ ঢেলে দিল সিংয়ের দুটো মগে। ধন্যবাদ, বললেন কাস্টেল। বসুন আমাদের সঙ্গে, গলা ভেজান। না না, চটজলদি বলল সরাইখানার মালিক। মদ খাওয়ার অভ্যাস নেই আমার। সন্দেহ হলো পিটারের। ইংরেজিতে ফিসফিস করে কাস্টেলকে বলল, এক ফোঁটা মদও খাবেন না। আমার ধারণা ওষুধ মেশানো হয়েছে এই মদে। আপনার ছেলে কি বলে? জিজ্ঞেস করলো সরাইখানার মালিক। একটা কথা মনে পড়ে গেছে ওর, সেটাই বলল। কি কথা? মন্টিলে যখন ছিলাম একজন ডাক্তার শুশ্রূষা করেছেন আমাদের। তিনি পই পই করে মানা করে দিয়েছেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার আগে আমি আর আমার ছেলে যেন এক ফোঁটা মদও না খাই। যদি খাই, জাহাজ ডুবির ফলে আমাদের যে শারীরিক ক্ষতি হয়েছে তা আরও বেড়ে যাবে। এত কষ্ট করে এত ভালো মদ নিয়ে এলাম আপনাদের জন্য। নিজের অসহায়ত্ব দেখানোর চেষ্টা করলো সরাইখানার মালিক। কেয়ার করা ভঙ্গিতে কাজ ঝাঁকালেন কাস্টেল। তা হলে দূরের ওই টেবিলে যারা বসে আছে তাদেরকে দিয়ে দিন মদের জগটা। এমনিতেও দেদারসে গিলছে ওরা। চিন্তা করবেন না, খরচ আমি বহন করব। হাত বাড়িয়ে পানির জগটা টেনে নিলেন নিজের দিকে। খালি আর একটা মগে পানি ঢাললেন, নিজে পান করলেন। তারপর পানির জগ আর মগ দুটোই বাড়িয়ে দিলেন পিটারের দিকে। তাদের দুজনের দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে আছে সরাইখানার মালিক। হঠাৎ কি মনে হলো কাস্টেলের। মদের জগটা বাঁ হাতে নিয়ে উঠে দাঁড়ালেন তিনি। এগিয়ে যাচ্ছেন দূরের ওই টেবিলের দিকে। গুন্ডামার্কা চেহারার যে কজন বসে আছে টেবিলটা ঘিরে, কাছে গিয়ে তাদের খালি
পানপাত্র পূর্ণ করে দিতে লাগলেন। বললেন, এত চমৎকার মদ নিয়ে এসেছেন আমাদের মেজবান, আমরা যদি এটা না খাই তাহলে তাকে অসম্মান করা হয়। আমি আর আমার ছেলে নিজেদের শারীরিক অক্ষমতার কারণে খেতে পাচ্ছি না এক ফোঁটা মদও। আমাদের পক্ষ থেকে উপহার হিসেবে এই মদ গ্রহণ করুন আপনারা। ঘটনাক্রমে সেই পথ প্রদর্শক যুবক বসেছিল গুন্ডামার্কা চেহারার লোকগুলোর সঙ্গে। খুশি মনে নিজের মগ তুলে নিল সে। এক চুমুকে খালি করে ফেলল সেটা। একই কাজ করলো ওর পাশের লোকটাও। বিড়বিড় করে কি যেন বলল সরাইখানার মালিক। এক ছুটে হাজির হলো টেবিলের কাছে। যেসব গ্লাস সে মদ ঢেলেছেন কাস্টেল, সেগুলো চট করে তুলে নিল দু হাতে। তারপর আরেক ছুটে উধাও হয়ে গেল কোথায় যেন। নিজেদের টেবিলে ফিরে এলেন কাস্টেল। খাবার খেতে শুরু করলেন। তীক্ষ্ণ নজর রেখেছেন পথ প্রদর্শক যুবকের উপর। কিছুক্ষণের মধ্যেই ঘাম দেখা দিল যুবকের চেহারায়। স্পষ্ট বোঝা যাচ্ছে যার পণ্যায় অস্বস্তি বোধ করছে সে। বেশ কিছুক্ষণ ছটফট করার পর জ্ঞান হারিয়ে ফেলল সে। সামনের দিকে ঝুঁকে পড়ল ওর শরীর। মাথাটা ঠুকে গেল টেবিলের সঙ্গে। ওর সঙ্গে মদ খেয়েছে গুন্ডামার্কা চেহারার যে লোক উঠে দাঁড়ালো সে। উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ পাইচারি করে বেড়ালো সিটিং রুমে। তারপর একসময় জ্ঞান হারিয়ে কাটা গাছের মতো আছড়ে পড়ল মেঝেতে। ভীত লোকটা দাঁড়িয়ে আছে কাছেই। খাওয়া শেষ করে উঠে দাঁড়ালেন কাস্টেল। তাদের ঘর দেখিয়ে দিতে বললেন ওই লোককে। ঠিক তখন সিটিং রুমে হাজির হলো সরাইখানার মালিক। কোথায় যেন রেখে এসেছে মদের জগটা। তার হাতে এখন দেখা যাচ্ছে একটা জ্বলন্ত ল্যাম্প। কাস্টেলের কথা শুনতে পেল সে। সেবা করার জন্য এগিয়ে এলো নিজেই। এই দিকে আসুন আপনারা। ল্যাম্পটা উঁচু করে ধরেছে, আগে আগে হাঁটছে। সিটিং রুমের আরেক দিকের দরজা দিয়ে বের হয়ে করিডোরের মতো দেখতে একটা জায়গায় হাজির হলেন কাস্টেল আর পিটার। সামনে একটা মই দেখা যাচ্ছে। বোঝা গেল সরাইখানার দোতলায় উঠবার জন্য সিঁড়ির ব্যবস্থা নেই। মই বেয়ে উঠে গেল সে। হাজির হলো একটা ট্র্যাপডোরের কাছে। মইয়ের শেষ ধাপের কাছে পিটারকে নিয়ে দাঁড়িয়ে আছেন কাস্টেল। ইতস্তত করছেন। আসুন, নিশ্চিন্তে আসুন, তাগাদে দিল মোটা লোকটা। ট্র্যাপডোর খুলে ফেলেছে সে। মইয়ের ধাপ বেয়ে উঠতে শুরু করলেন কাস্টেল। তাকে অনুসরণ করল পিটার। ট্র্যাপডোর পার হওয়া মাত্র বুঝতে পারল আসলে চিলে কুঠুরিতে হাজির হয়েছে ওরা। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো সে সরাইখানার মালিকের দিকে। আপনাদের জন্য এর চেয়ে ভালো কোনো কিছুর ব্যবস্থা করা গেল না। বেহায়ার মতো দাঁত বের করে হাসছে মোটা লোকটা। বিষ দৃষ্টিতে লোকটার দিকে তাকালো পিটার। তারপর দৃষ্টি ফিরিয়ে নিয়ে তাকাতে লাগলো এদিক ওদিক। খালিই বলা চলে চিলে কুঠুরিটাকে। আসবাব বলতে দেখা যাচ্ছে শুধু দুটো চেয়ার আর দুটো চৌকি। বোর্ডের পার্টিশন দেয়া আছে চিলে কুঠুরিতে। ছোট ছোট প্রকোষ্ঠ বানানোর চেষ্টা করা হয়েছে আর কি। ছাদের প্রান্তভাগের নিচে গোলাকার একটা ফোকর আছে। জানালা হিসেবে কাজ করছে ওটা। চট আটকে দেয়া হয়েছে সেখানে। এই সরাইখানা আসলে গরিব মানুষদের জন্য, বলল মোটা লোকটা। এখানে আপনাদের মতো ধনী মানুষরা আসেন না। ঘুরল সে। মই বেয়ে নেমে যাবে নিচে। কাজ চলবে, বললেন কাস্টেল। আপনার লোকটাকে বলবেন সে যেন আস্তাবলের দরজা খোলা রাখে। আগামীকাল খুব ভোরে বেরিয়ে যেতে হবে আমাদেরকে। আর ল্যাম্পটা দিয়ে যান। ঘুটঘুটে অন্ধকারে থাকা সম্ভব না, মুখের উপর মানা করে দিল সরাইখানার মালিক। চেহারা গোমরা করে ফেলেছে। ইতিমধ্যে নেমে পড়েছে মইয়ের প্রথম ধাপ। লাফিয়ে আগে বাড়ল পিটার। এক থাবায় আঁকড়ে ধরল মোটা লোকটার একটা হাত, আরেক থাবায় ধরল ল্যাম্পটা, ছিনিয়ে নিল। বিড়বিড় করে অভিশাপ দিল লোকটা। কোমর বন্ধনী হাতড়াচ্ছে। ছুরি অথবা এই জাতীয় কিছু একটা বের করবে। জোর খাটালো পিটার। মুচড়ে দিল লোকটার হাত। ব্যথায় চিৎকার করে উঠল সরাইখানার মালিক। মইয়ের ধাপে পা পিছলে গেল তার। হরহর করে নেমে গেল কয়েক পা। তারপর ভারসাম্য হারিয়ে দরাম করে আছড়ে পড়ল নিচের মেঝেতে। ট্র্যাপডোরের ফোকর দিয়ে নিচের দিকে তাকিয়ে কাস্টেল আর পিটার দেখতে পেল
ব্যথায় কাতরাতে কাতরাতে উঠে দাঁড়াচ্ছে মোটা লোকটা। উপরের দিকে তাকিয়ে সমানে গালিগালাজ করছে আর অভিশাপ দিচ্ছে। এই ঘটনার শোধ নেয়ার কসমও খেলো। টাপডোরটা লাগিয়ে দিল পিটার। ওই ফোকরে আসলে কাঠের একটা বোর্ড কোনো রকমে বসিয়ে দিয়ে বানানো হয়েছে টাপডোরটা। হুড়কো ছিল এক সময়, কিন্তু এখন নেই। বাকি রয়ে গেছে শুধু কবজা আর হুক। চিলেকোঠার মেঝে আর টাপডোরের হুকের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিয়ে টাপডোরটা আটকে দেওয়ার আশায় লাঠি জাতীয় কোনো কিছুর খোঁজে এদিক ওদিক তাকালো পিটার, কিন্তু ওরকম কিছু দেখতে পেল না। ওর মনে পড়ে গেল ওর জামার পকেটে এক টুকরো ছোট কিন্তু মজবুত দড়ি আছে। ওটা বের করলো সে, শক্ত করে বেঁধে দিল ওই হুক দুটোর সঙ্গে। এখন নিচ থেকে ধাক্কা দিলে বড়জোর 2-1 ইঞ্চি উঠবে টাপডোর, কিন্তু সহজে খুলবে না। একটা চেয়ার বয়ে নিয়ে এলো সে টাপডোরের কাছে। দুটো পায়া ঢুকিয়ে দিল টাপডোরের খাজে, বাকি দুটো রাখলো চিলেকুঠুরির মেঝেতে। চেয়ারের পিঠ ধরে ঝাঁকুনি দিল। চেয়ারটা সহজে সরে যাচ্ছে না দেখে সন্তুষ্ট হলো। কাস্টেলের দিকে তাকিয়ে বলল, নিজেদেরকে এখন ফাঁদে আটকা পড়া পাখি বলে মনে হচ্ছে আমার। আমাদের ঘাড় মটকাতে হলে এই খাঁচার ভিতরে ঢুকতে হবে ওদেরকে। কাজটা যাতে সহজে করতে না পারে ওরা, সে ব্যবস্থা করলাম। কিছু বললেন না কাস্টেল। মদের সঙ্গে নেশার ওষুধ মেশানো হয়েছিল বলে চলল পিটার। একতলার বদলে আমাদেরকে থাকতে দেয়া হলো এই চিলেকুঠুরিতে। আসলে আমাদের কাছে যে স্বর্ণ মুদ্রাগুলো আছে সেগুলোর উপর নজর পড়েছে ওদের। আমার ধারণা আমাদেরকে খুন করে ওগুলো হাতিয়ে নেয়ার চেষ্টা করবে ওরা। আবার এরকমও হতে পারে জি আগুইলার গ্রানাডায় যাওয়ার আগে ওই এক চোখ কানা যুবককে বলে গেছে আমাদের কথা। পথ দেখিয়ে ওই সরাইখানায় নিয়ে এসে ওই গুন্ডামার্কার লোকগুলোকে দিয়ে খুন করাতে বলেছে আমাদের দুজনকে। যেটাই হোক, আজ রাতে ঘুমানো চলবে না, আমাদের জেগে থাকতে হবে। আমারও তাই মনে হয়, উদ্বিগ্ন গলায় বললেন কাস্টেল। শোনো, নিচে কি যেন বলাবলি করছে ওরা। কান পাতল পিটার। কথাবার্তার অস্পষ্ট আওয়াজ ভেসে আসছে টাপডোরের ফাঁক দিয়ে। শুনে মনে হচ্ছে কিছু একটা নিয়ে তর্ক চলছে, কিন্তু কিছুক্ষণ পর মিলিয়ে গেল সব আওয়াজ। জ্বলন্ত ল্যাম্পটা হাতে নিল পিটার। ঘুরে বেড়াতে লাগলো সারা ঘরে। অস্বাভাবিক কোনো কিছু চোখে পড়ল না ওর। জানালা অর্থাৎ গোলাকার ওই ফোকরের দিকে এগিয়ে গেল সে। চট সরিয়ে উকি দিল বাইরে। ফোকরটা বেশ বড়, যে কোনো লোক অনায়াসে ঢুকে পড়তে পারবে ওই জায়গা দিয়ে। সেরকম কোনো ঘটনা ঘটলে অনাকাঙ্ক্ষিত অতিথিকে ঠেকানোর জন্য একটা চৌকি টেনে ফোকরটার কাছে নিতে চাইল পিটার, কিন্তু পারল না। দুটো চৌকির পায়ায় পেরেক দিয়ে ঠুকে আটকে দেয়া হয়েছে মেঝের কাঠের সঙ্গে। করার মতো আর কিছু নেই, তাই এগিয়ে গিয়ে একটা চৌকিতে বসে পড়লেন কাস্টেল। তার দেখা দেখি একই কাজ করল পিটার। খাপ থেকে খুলে তলোয়ার হাতে নিয়েছেন তারা দুজনই, প্রস্তুত হয়ে আছেন যে কোনো ঘটনার জন্য, কিন্তু কিছুই ঘটছে না। একসময় নিভু নিভু হয়ে এলো ল্যাম্পের আগুন। বার কয়েক লাফিয়ে উঠল, তারপর নিভে গেল পুরোপুরি। উঠে গিয়ে জানালার চট ছড়িয়ে দিল পিটার। কিছুটা হলেও কমলো ঘরের অন্ধকার। আরও কিছুক্ষণ পর শোনা গেল ঘোড়ার খুরের আওয়াজ। কে বা কারা যেন খুলে দিল সরাইখানার সদর দরজা, একটু পরে লাগিয়ে দিল। তখন আবার শোনা গেল কথাবার্তার আওয়াজ। একটা কণ্ঠ চিনতে পারছি বলে মনে হচ্ছে। ফিসফিস করে কাস্টেলকে বলল পিটার, ফাদার হেনরিক্স। আধ ঘন্টা পর ফ্যাকাশে চাঁদ দেখা দিল আকাশে। আলো আর একটু বাড়ল পিটারদের ঘরের ভিতরে। আবার শোনা গেল ঘোড়ার খুরের আওয়াজ। জানালার দিকে এগিয়ে গেল পিটার। বাইরে তাকিয়ে দেখল চমৎকার একটা ঘোড়ার পিঠে সওয়ার হয়েছেন এক লোক। লাগাম ধরে দাঁড়িয়ে আছে সরাইখানার মালিক। হঠাৎ মুখ তুলে জানালাটার দিকে তাকালেন ঘোড়সওয়ারি। সঙ্গে সঙ্গে চেনা গেল তাকে, ফাদার হেনরিক্স। সরাইখানার মালিককে নিচু গলায় কি যেন বললেন ফাদার, তারপর ঘোড়া ছুটিয়ে চলে গেলেন।
সরাইখানায় সদর দরজা খোলা এবং বন্ধ হওয়ার আওয়াজ পাওয়া গেল আরও একবার। মোরেলাকে আমাদের খবর জানানোর জন্য গ্রানাডায় গেলেন ফাদার। পিটারের পাশে এসে দাঁড়িয়েছেন কাস্টিল। চলো গিয়ে বসে পড়ি চৌকিতে। আপাতত কিছু করার আছে বলে মনে হয় না। চৌকিতে বসলো পিটার। মোরেলাকে আমাদের কোন খবরটা জানানোর জন্য গ্রানাডায় গেছেন ফাদার? আমরা কোনো দিনই যেতে পারবো না সেখানে, সেটা? নাকি চিরদিনের জন্য আমাদেরকে বন্দি করা হয়েছে এই সরাইখানায়, সেটা? জবাব দিলেন না কাস্টেল। সময় যাচ্ছে। খুব ক্লান্ত হয়ে পড়েছেন কাস্টেল। এক সময় বসে থাকতে পারলেন না আর শুয়ে পড়লেন চৌকিতে। তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যেই। কয়েক মিনিট পরই কে বা কারা যেন নিচ থেকে প্রচণ্ড এক ঠেলা মারল টাপ ডোরে। জবাব দিলেন না কাস্টেল। সময় যাচ্ছে। খুব ক্লান্ত হয়ে পড়েছেন কাস্টেল। এক সময় বসে থাকতে পারলেন না আর শুয়ে পড়লেন চৌকিতে। তন্দ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন কিছুক্ষণের মধ্যেই। কয়েক মিনিট পরই কে বা কারা যেন নিচ থেকে প্রচণ্ড এক ঠেলা মারল টাপ ডোরে। ধাক্কার চোটে দরাম করে উল্টে পড়ল চেয়ারটা। চমকে উঠে বসলেন কাস্টেল। কিসের আওয়াজ? পিটারকে জিজ্ঞেস করলেন তিনি। ইঁদুর টিঁদুর হবে হয়তো, মিথ্যা বলল পিটার। কাস্টেলকে আতঙ্কিত করে দিতে চায় না। এগিয়ে গিয়ে চেয়ারটা তুলে নিয়ে নিল মেঝে থেকে। আগের জায়গায় আগের মতো বসিয়ে দিল। ভালো মতো দেখলো দড়িটা অক্ষত আছে, ওটা ছিঁড়ে যায়নি। ফিরে এসে চৌকিতে বসে পড়ল সে। কাস্টেল ততক্ষণে আবার শুয়ে পড়েছেন। তার নাক ডাকানোর মৃদু আওয়াজ পাওয়া যাচ্ছে। 1 ঘন্টা মেঘের আড়ালে চলে গেল 4টা। 1 খণ্ড মেঘের আড়ালে চলে গেল 4টা। আর ঠিক তখনই পিটারের মনে হলো জানালা দিয়ে একবার উকি দিয়েই উধাও হয়ে গেল কেউ একজন। মূর্তির মতো স্থির হয়ে গেছে পিটার। শির দ্বারা খাড়া, এক দৃষ্টিতে তাকিয়ে আছে জানালার দিকে। মৃদু ক্যাচকোচ আওয়াজ শোনা যাচ্ছে নিচের মই থেকে। ধাপ বেয়ে বেয়ে সন্তর্পণে উঠে আসছে এক বা একাধিক লোক। করাত দিয়ে কাটলে যে রকম শব্দ হয় সেরকম আওয়াজ পাওয়া যাচ্ছে পার্টিশন বোর্ড থেকে। কেউ অথবা কিছু একটা কি যেন কাটছে। একটানা বেশ কিছুক্ষণ পাওয়া গেল সে আওয়াজ। তারপর পার্টিশন বোর্ডের গায়ে হঠাৎ করেই তৈরি হলো একটা ফোকর। সেখান দিয়ে আচমকা ভিতরে ঢুকলো ছুরিসহ একটা হাত। ঘুমন্ত কাস্টেলের উপর এদিক ওদিক দুলছে হাতটা। এদিক ওদিক দুলছে ছুরিটাও। কাস্টেলের বুকের বাঁ দিকটা অনুমান করে নেয়ার চেষ্টা করছে ছুরির মালিক। বিড়ালের মতো নিঃশব্দে উঠে দাঁড়ালো পিটার। তলোয়ারটা হাতে নিয়েছে। বিড়ালের মতোই নিঃশব্দে গিয়ে হাজির হলো ঘুমন্ত কাস্টেলের কাছে। তলোয়ারটা 2 হাতে ধরে কোপ মারার ভঙ্গিতে তুলেছে মাথার উপর। অদৃশ্য হামলাকারী ততক্ষণে অনুমান করে নিয়েছে কাস্টেলের বুকের বাঁ দিকটা কোথায়। একটু উঁচু করলো সে হাতটা। এখন এই ছুরিটা আমল গেঁথে দেবে নিশানায়। লোকটার হাতে তলোয়ারের প্রচণ্ড এক কোপ মারল পিটার। পার্টিশন বোর্ডের ওপাশ থেকে শোনা গেল রক্তহিম করা চিৎকার। হাতটা কনুই থেকে আলগা হয়ে খসে পড়েছে চৌকির একদিকে। চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে কাস্টেলের। উঠে বসেছেন তিনি। সঙ্গে সঙ্গে হ্যাঁচকা এক টানে তাকে মেঝেতে ফেলে দিল পিটার। পার্টিশন বোর্ডের ফোকরের ওপাশে দ্বিতীয় কোনো লোকের উপস্থিতি টের পেয়েছে সে। বুঝে গেছে কি করতে পারে লোকটা এখন। সত্যি হলো ওর অনুমান। ফোকরটা দিয়ে সজোরে ভিতরে ঢুকলো একটা তলোয়ারের ফলা। যদি কাস্টেলকে ফেলে না দিত পিটার, এতক্ষণে তার পিঠ ছিদ্র করে ভিতরে ঢুকে যেত তলোয়ারের ফলা। লাফিয়ে আগে বাড়ল পিটার। তলোয়ারের বাট 2 হাতে ধরে গুঁতো মারার কায়দায় ফলাটা জোরে ঢুকিয়ে দিল ওই ফোকর দিয়ে। ইস্পাতের সঙ্গে ইস্পাতের সংঘর্ষের আওয়াজ পাওয়া গেল। পর মুহূর্তে চেঁচিয়ে উঠল দ্বিতীয় হামলাকারী। পিটারের তলোয়ারের খোঁচায় হাত কেটে গেছে তার। স্প্যানিশ ভাষায় সমানে অভিশাপ দিচ্ছে সে পিটারকে।
নিজেদের উপস্থিতি গোপন করার কোনো চেষ্টা করছে না হামলাকারী লোক দুটো। থপথপ আওয়াজ করতে করতে সরে যাচ্ছে দূরে। আস্তে আস্তে কমছে ওদের কাতরানির আওয়াজ। কে যেন চেঁচিয়ে কি একটা আদেশ দিল। সঙ্গে সঙ্গে একাধিক লোকের পদভারে কেঁপে উঠল মইটা। কাস্টেলের হাত ধরে টেনে তাকে দাঁড় করিয়ে দিল পিটার। তাকে নিয়ে ছুট লাগালো জানালার উদ্দেশ্যে। ফোকরটার কাছে পৌঁছে উকি দিয়ে নিচে তাকালো সে। কাউকে দেখা যাচ্ছে না। জানালা থেকে জমিন ঠিক কত নিচে অনুমান করার চেষ্টা করলো পিটার। বড় জোর 12 ফুট হবে। জানালা গলে কীভাবে বের হতে চায় তা সংক্ষেপে বুঝিয়ে বলল কাস্টেলকে। কোনো প্রতিবাদ করলেন না কাস্টেল। বিকল্প কোনো বুদ্ধিও দিলেন না। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছেন। ঘরের দিকে মুখ করে জানালা দিয়ে নিজের 2 পা গলিয়ে দিলেন কাস্টেল। তার ভালো হাতটা আঁকড়ে ধরে রেখেছে পিটার। কাস্টেলকে বাইরে ঝুলে পড়তে দিল সে। যখন বুঝতে পারল লাফিয়ে জমিনে নামার জন্য প্রস্তুত হয়ে গেছেন কাস্টেল, তখন ছেড়ে দিল তার হাত। 12 ফুট নিচের জমিনে নিরাপদেই নামতে পারলেন তিনি। তাকে অনুসরণ করতে যাচ্ছিল পিটার। শুনতে পেল ট্যাপডোরের খাঁজে আটকে দেয়া চেয়ারটা উল্টে পড়ল সশব্দে। চমকে উঠল সে। একটু পরেই শুনতে পেল চিলে কুঠুরির মেঝের সঙ্গে বাড়ি খেলো ট্যাপডোরের পাল্লা। তার মানে পিটারের বাধা দড়ি কেটে ফেলেছে ওরা। ফোকর বেয়ে উঠে এলো একটা ছায়ামূর্তি। তার এক হাতে একটা ছুরি দেখা যাচ্ছে। লোকটার পায়ের কাছে দেখা যাচ্ছে আরেকজনের মাথা। উঠে আসছে সেও। একটা মুহূর্ত দ্বিধা করলো পিটার। জানালা দিয়ে লাফিয়ে পড়বে কিনা ভাবছে। যেহেতু ওকে সাহায্য করার কেউ নেই, সেহেতু কাজটা যদি করার চেষ্টা করে, ঘরের দিকে মুখ করে 2 হাত দিয়ে আঁকড়ে ধরতে হবে জানালার প্রান্তভাগ। তারপর ঝুলে পড়তে হবে বাইরের দিকে। এবং সে কাজে কিছুটা সময় লাগবেই। তখন অবশ্যই সুযোগ নেবে শত্রুরা। ছুরি মেরে ঘায়েল করার চেষ্টা করবে ওকে। দ্বিধা ঝেড়ে ফেলল পিটার। তলোয়ারের বাট 2 হাতে আঁকড়ে ধরে লাফিয়ে আগে বাড়ল। প্রচণ্ড এক কোপ মারল প্রথম ছায়ামূর্তির মাথা লক্ষ্য করে। টু শব্দটাও করার সুযোগ পেল না লোকটা। বোঝা গেল পিটারের আঘাত জায়গা মতো লেগেছে। কাটা গাছের মতো আছড়ে পড়ল চিলে কুঠুরির মেঝেতে। দ্বিতীয় লোকটা ততক্ষণে উঠে এসেছিল মই বেয়ে। এক হাঁটুতে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছিল। তার মাথায় কোপ মারল পিটার। তারপর একটা মুহূর্ত দেরি না করে হাত থেকে ছেড়ে দিল তলোয়ার। এগিয়ে গিয়ে 2 হাতে মাথার উপর তুলে ফেলল লোকটাকে। ট্যাপডোরের ফোকরের উদ্দেশ্যে নিক্ষেপ করল। লোকটার কয়েকজন সঙ্গী উঠে আসছিল ওখান দিয়ে। তাদের গায়ে আছড়ে পড়ল মৃতদেহটা। ভারসাম্য হারিয়ে মইসহ উল্টে নিচের করিডোরে পড়ে গেল তারা সবাই। ঘুরল পিটার। মেঝে থেকে তুলে নিল নিজের তলোয়ার। দৌড় দিল জানালার উদ্দেশ্যে। দৌড়াতে দৌড়াতে খাপে ভরে ফেলল তলোয়ারটা। ঘরের দিকে মুখ করে 2 পা গলিয়ে দিল জানালা দিয়ে। একদিকের প্রান্তভাগ আঁকড়ে ধরে ঝুলে পড়ল। তারপর ছেড়ে দিল হাত দুটো। নিরাপদেই নামতে পারল জমিনে। প্রচণ্ড উত্তেজনায় এবং প্রাণ বাঁচানোর তাগিদে ভুলে গেছে মাথা, ঘাড়, কাঁধের ব্যথা। হাঁপাচ্ছে পিটার। দম নিচ্ছে। ওর পাশে গিয়ে দাঁড়ালেন কাস্টেল। বললেন, এবার আস্ত বলে যেতে হবে আমাদেরকে। খুঁজে বের করতে হবে খচ্চর দুটোকে। না, ভুল বলেছি। খচ্চর দুটোর পিঠে জিন পরানোর সময়ও পাবো না আমরা। তাছাড়া সদর দরজাটাও ভিতর থেকে তালা মারা। ওরা ধরে ফেলবে আমাদেরকে। তার চেয়ে দেয়াল টপকে পালানোর চেষ্টা করা ভালো। যে কোনো মুহূর্তে হাজির হয়ে যাবে ওরা। কাস্টেলকে নিয়ে সরাইখানার সীমানা প্রাচীরের দিকে এগিয়ে গেল পিটার। দেয়ালটা 10 ফুট উঁচু, কিন্তু কপাল ভালো, পাথর গেঁথে বানানো। অর্থাৎ পাথরের খাঁজে খাঁজে হাত আর পায়ের আঙুল আটকে দেয়াল বেয়ে উপরে ওঠা সম্ভব। কাজ শুরু করে দিল পিটার। কিছুক্ষণের মধ্যেই চড়ে বসতে পারল একদিকের দেয়ালের উপর। নিচের দিকে ঝুঁকে পড়ল সে। হাত বাড়িয়ে দিয়েছে কাস্টেলের দিকে। তাকে তুলে আনতে বেশ কষ্ট হলো ওর। কসরতও করতে হলো অনেক। 2 ইংরেজ শয়তান পালিয়েছে। সরাইখানার ভিতরে চেঁচিয়ে উঠল কে যেন, বাইরে যাও এখনই, কেটে ফেলো ওই 2 জনকে। দেয়ালের ওপাশে লাফিয়ে নামলো পিটার। পড়ল কতগুলো ফণি মনসা গাছের উপর। একই কায়দা অবলম্বন করলেন কাস্টেল এবং একই অবস্থা হলো তারও।
কাটার খোঁচায় প্রচণ্ড ব্যথা পেলেন তারা দুজনেই, কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করলেন। একটা মুহূর্ত নষ্ট করতে রাজি না পিটার, তাই ছুট লাগালো। ওর পিছু নিলেন কাস্টেল। দূর আকাশের পটভূমিতে আবছা মতো দেখা যাচ্ছে গ্রানাডার প্রাসাদগুলো চূড়া আর গম্বুজ। দিক অনুমান করে নিতে কষ্ট হলো না পিটারের। যে পথ এগিয়ে গেছে গ্রানাডার দিকে সেটা খুঁজে বের করতেও সময় লাগলো না। ওটা ধরে ছুটতে লাগলো। ওরা যতখানি সম্ভব কাছে থাকার চেষ্টা করছেন ওর যতখানি সম্ভব কাছে থাকার চেষ্টা করছেন কাস্টেল। বড় জোর 100 গজ যেতে পারলো ওরা। তারপর আবার শুনতে পেল চিৎকার চেঁচামেচির আওয়াজ। বুঝতে পারলো খুলে গেছে সরাইখানার সদর দরজা। সেখান দিয়ে বেরিয়ে পড়েছে গুন্ডামার্কা চেহারার একাধিক লোক। এখন নিশ্চয় পিছু ধাওয়া করবে পিটারদের। ছুটতে ছুটতেই এদিক ওদিক তাকালো পিটার। যে উপত্যকা ধরে পালাচ্ছে ওরা, সেটার এখানে সেখানে পড়ে আছে অসংখ্য বোল্ডার, যত্রতত্র গজিয়ে উঠেছে ঝোপঝাড়। কিন্তু উপত্যকার বাইরের দিকটা প্রায় উন্মুক্ত, সেখানে আড়াল বলতে কিছু নেই। উপত্যকার আরও গভীরে ঢুকে পড়ল সে। ইঙ্গিতে ওকে অনুসরণ করতে বলল কাস্টেলকে। বেশ বড় একটা পাথরের আড়ালে খুঁজে পাওয়া গেল চওড়া একটা গর্ত। সেটার মুখ ঢেকে আছে ঝোপঝাড় আর মরা ঘাস দিয়ে। গর্তের ভিতরে ঢুকে পড়ল সে। হাত বাড়িয়ে টেনে নিল কাস্টেলকেও। তলোয়ারটা বের করে হাতে রাখুন, নিচু গলায় বলল কাস্টেলকে। ওরা যদি খুঁজে পায় আমাদেরকে, লড়াই করতে করতে ওদের যে কজনকে পারি সঙ্গে নিয়ে মরব। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালেন কাস্টেল। তলোয়ারটা বের করে বাঁ হাতে নিলেন। দূরে শোনা যাচ্ছে ছুটন্ত পদশব্দ। ডাকাতদের দল উদ্ভ্রান্তের মতো খুঁজে বেড়াচ্ছে পিটার আর কাস্টেলকে। কিন্তু এতক্ষণে পুরো মেঘ ঘিরে ধরেছে অনুজ্জ্বল চাঁদটাকে। আলকাতরার মতো কালো অন্ধকারে ঢাকা পড়েছে পুরো উপত্যকা। ডাকাতদের দল বুঝতে পারল এই অন্ধকারে খোঁজাখুঁজি করা বৃথা। কাস্টেলকে নিয়ে কোথায় লুকিয়ে আছে পিটার বের করা সম্ভব না। 5-6 জন এসেছিল ওরা। 2 জন বাদে বাকিরা ফিরতি পথ ধরল সরাইখানার দিকে। পিটাররা যে গর্তে লুকিয়ে আছে হাঁটতে হাঁটতে সেটার দিকে এগিয়ে আসছে ওই 2 জন। আমার মনে হয় সরাইখানার কোথাও এখনও লুকিয়ে আছে ওই 2 ইংরেজ, বলল এক গুন্ডা। অথবা হয়তো মন্টিলের পথে ছুট লাগিয়েছে। জাহান্নামে যাক ওরা, দ্বিতীয় গুন্ডা যার পর নাই বিরক্ত। এসব আর ভালো লাগছে না আমার। ওই হোতকা পেদ্রোর ডান হাতটা আলগা হয়ে গেছে। রক্তপাত যদি বন্ধ না হয় মারা পড়বে সকাল হওয়ার আগেই। বিশ্রীভাবে কেটে গেছে আমাদের আরেক সঙ্গীর হাত। ওর অবস্থাও ভালো না। মই বেয়ে চিলকুঠুরিতে ঢুকতে গিয়ে সেপ কচুকাটা হয়ে গেছে আমাদের আরও 2 জন। দীর্ঘদেহী ইংরেজটার গায়ে মহিষের জোর আছে। প্রচণ্ড জোরে মারতে পারে সে। ওদিকে বিষ মেশানো মদ খেয়ে আগেই হুঁশ হারিয়েছে পথ প্রদর্শক যুবকসহ 2 জন। তাদের সেই হুঁশ আর কখনো ফিরবে কিনা সন্দেহ। সে কারণেই বলছিলাম, একজন যাজককে খুশি করানো এবং অল্প কয়েকটা স্বর্ণমুদ্রা হাসিল করার জন্য যা করছি আমরা, মোটেও ভালো লাগছে না আমার। উফ, কি হলো? প্রথম গুন্ডার কণ্ঠে উদ্বেগ। কি যেন ঢুকে গেছে আমার পায়ে, কাটা হবে মনে হয়। উফ, একটু ধরো তো, আমাকে বসিয়ে দাও। কিছুই তো দেখতে পাচ্ছি না অন্ধকারে। সুযোগ টের পেল পিটার। চুপিসারে উঠে এলো গর্ত থেকে। অতর্কিতে হামলা করলো 2 শত্রুর উপর। তলোয়ারের 2 কোপে শেষ করে দিল 2 জনকে। তারপর তলোয়ারটা ঢুকিয়ে রাখলো কোমরবন্ধনীর খাপে। গর্তের কাছে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিল নিচের দিকে। নিচু গলায় বলল, উঠে আসুন, আবার দৌড়ানোর সময় হয়েছে আমাদের। 14 আইনেস এবং ওর বাগান। বিশ্রাম নেওয়ার কোনো লক্ষণ নেই কাস্টেল আর পিটারের মধ্যে। অসম্ভব কোনো লক্ষ্যকে সম্ভব করার উদ্দেশ্যে তারা একটানা এগিয়ে চলেছেন গ্রানাডার উদ্দেশ্যে। পথ যদি মসৃণ হয় তাহলে ছুটছেন,
যদি বন্ধু হয় তাহলে হাঁটছেন, যখন বেশি ক্লান্ত হয়ে পড়ছেন তখন ধীরগতিতে হাঁটছেন, যাতে দমও নেওয়া যায় আবার এগোনোও যায়। যখন ধীরগতিতে হাঁটছেন তারা খাড়া রাখছেন কান, কাছে পিঠে কেউ হাজির হলো কিনা শুনছেন। রাতটা নিথর, চারদিকে অখণ্ড নিস্তব্ধতা। কাস্টেল আর পিটারকে কেউ অনুসরণ করছে না। রোমাঞ্চের স্বাদ মনে হয় পূর্ণ হয়েছে সরাইখানার গুন্ডাদের, অথবা ওরা কেউ হয়তো মুখোমুখি হতে চাইছে না পিটারের তলোয়ারের। পুরো দিগন্ত ঢেকে আছে কুয়াশার পাতলা চাদরে। ভোরের আলো দেখা দিল একসময়। ততক্ষণে ওই উপত্যকা ছাড়িয়ে কাস্টেলকে নিয়ে অনেক দূরে চলে গেল পিটার। সূর্য উঠল বেশ কিছুক্ষণ পর, উধাও হয়ে গেল কুয়াশার চাদর। এখন মাইল 12 দূরে দেখা যাচ্ছে গ্রানাডার কয়েকটা পাহাড়। এতক্ষণে নিজেদের দিকে তাকানোর অবকাশ পেলেন কাস্টেল আর পিটার। ফণি মনসার তীক্ষ্ণ কাটার খোঁচায় জামা জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে তাদের। হতচিরি ভিক্ষুকের মতো দেখাচ্ছে দুজনকেই। চেহারা আর হাতের বিভিন্ন জায়গা কেটে গেছে, রক্ত বের হয়ে জমাট বেঁধে আছে ক্ষত স্থানে। অনিদ্রা, ব্যথা, বেদনা আর ক্লান্তি যেন একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে পিটারের উপর। সকাল হতে না হতেই তেতে উঠেছে সূর্যটা। মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। তপ্ত রোদের তেজ নিজের চাঁদিতে অনুভব করছে সে। ওর মনে হচ্ছে চিন্তা শক্তি ঘোলা হয়ে আসছে ওর। শেষ পর্যন্ত বাধ্য হয়ে যাত্রা বিরতি করল সে। অনতি দূরের একটা ভুট্টা ক্ষেত থেকে জোগাড় করলো কিছু পাতা, সেগুলো দিয়ে নামাস্তে একটা টুপি বানিয়ে মাথায় দিল। ওই অবস্থায় যখন হাজির হলো গ্রানাডার উপকণ্ঠে, ওকে দেখা সাক্ষাৎ এক ভিনদেশি পাগল ভাবল নিকটবর্তী এক গ্রামের কয়েকজন বাসিন্দা। দৌড়ে পালালো তারা। ক্ষুধা তেমন একটা লাগেনি কাস্টেল বা পিটারের, তবে পিপাসা টের পাচ্ছেন তারা। থেকে থেকে যখন থামছেন, কাছের কোনো না কোনো ওয়াটার হোল থেকে আদলা ভরে ভরে পানি পান করছেন, তৃষ্ণা মেটাচ্ছেন। এগোনোর গতি অনেক ধীর হয়ে গেছে তাদের দুজনের। এখন ঘন্টা প্রতি 1 মাইল করে এগোচ্ছেন তারা। দুপুর নাগাদ অসহ্য হয়ে উঠল গরম। বাধ্য হয়ে থামলেন তারা। তালগাছের মতো দেখতে কয়েকটা গাছের ছায়ায় শুয়ে পড়লেন চিত হয়ে। দুজনেরই মনে হচ্ছে শক্তি বলতে কিছু বাকি নেই তাদের শরীরে। বেশিক্ষণ খুলে রাখতে পারলেন না তারা চোখের পাতা। নিজেদের অজান্তেই ঘুমিয়ে পড়লেন একসময়। ঘুম ভেঙে গেল লোকজনের কথাবার্তার আওয়াজে। কারা যেন হাজির হয়েছে কাছে পিঠে। টলমল পায়ে উঠে দাঁড়ালেন কাস্টেল, উঠল পিটারও। তলোয়ার হাতে নিলেন দুজনেই ভাবছেন সরাইখানার ওই গুন্ডারা হাজির হয়েছে, কাজেই লড়াই আসন্ন। কিন্তু কিছুটা আশ্চর্য হয়ে দেখতে পেলেন অপরিচিত 8 জন লোক 8টা আলাদা ঘোড়ার পিঠে বসে তাকিয়ে আছে তাদের দিকে। তাদের সবার চেহারা শান্ত, দৃষ্টি স্বাভাবিক, ভাবভঙ্গিতে অনুকম্পা আছে। যে লোককে ওই 8 জনের নেতা বলে মনে হচ্ছে, খাসা স্প্যানিশে সে বলল, আপনাদের তলোয়ার খাপে ঢুকিয়ে রাখুন, কারণ আমাদের বিরুদ্ধে যদি লড়াই করেন কোনো ক্ষতি করতে পারবেন না। তাছাড়া আমরা কেউ আহত বা ক্লান্ত না। কথা মতো কাজ করলেন কাস্টেল আর পিটার। যদিও জিজ্ঞেস করার দরকার নেই বলছে লোকটা, তারপরও জানতে চাই, আপনারাই নিশ্চয় ওই 2 ইংরেজ যারা সওয়ার হয়েছিলেন সান অ্যান্টোনিওতে, তারপর জাহাজটা যখন ডুবে যায় প্রাণে বেঁচে গেছেন? মাথা ঝাঁকালেন কাস্টেল, তারপর বললেন, আমরা আসলে। হাত তুলে তাকে থামিয়ে দিল নেতাগোছের লোকটা। আপনারা আসলে কেন সওয়ার হয়েছিলেন ওই স্প্যানিশ জাহাজে তা বলার দরকার নেই। সরাইখানার ঘটনাও ইতিমধ্যে জেনে গেছি আমরা। আমাদের কাছে কি চান আপনারা? জিজ্ঞেস করলেন ক্যাপ্টেন। আপনাদেরকে পাঠিয়েছেন আমাদের লর্ড হিজ এক্সিলেন্সি মার্কুইস অব মোরেলা। আমাদেরকে পাঠিয়েছেন আমাদের লর্ড হিজ এক্সিলেন্সি মার্কুইস অব মোরেলা। পিটারের সঙ্গে মুখ চাওয়াচাই করলেন কাস্টেল। আপনাদেরকে অতিথি হিসেবে সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন তিনি। কাজ বাড়িয়েছেন ফাদার হেনরিক্স। কাস্টেলের কানে কানে বলল পিটার। বিশ্বাস করুন, বলছে নেতাগোছের লোকটা, আপনাদের সঙ্গে মারামারি করার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমাদের।
আমাদের জন্য দুটো ঘোড়া নিয়ে এসেছি, আপনাদের জন্য দুটো ঘোড়া নিয়ে এসেছি আমরা। দয়া করে সওয়ার হন ওগুলোর পিঠে, তারপর চলুন আমাদের সঙ্গে। যদি কিছু না মনে করেন, বললেন কাস্টেল। মার্কুইসের আতিথ্য গ্রহণে আপত্তি আছে আমার। আমি নিজে একজন বণিক। কিছুদিন আগেও গ্রানাডায় ব্যবসা ছিল আমার। এখানে কয়েকজন বন্ধুও আছে। আপনাদের অসুবিধা না থাকলে ওদের কাছেই যেতে চাই। কিন্তু সিনর, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে আমাদেরকে। জানেন কি না জানি না, গ্রানাডায় হিজ এক্সিলেন্সি মার্কুইস অব মোরেলার মুখের কথাই আইন, আর যে লোক সে আইন অমান্য করে চরম শাস্তি পেতে হয় তাকে। সে এখানকার রাজা নাকি? কাস্টেলের কণ্ঠে তাচ্ছিল্যের সুর। রাজাই না, বরং রাজার চেয়েও বেশি কিছু, এবং যতদিন বেঁচে আছেন তিনি তাই থাকবেন। কারণ গ্রানাডার রাজা এখন স্পেনের রাজদরবারের পক্ষ থেকে শান্তির চেয়ে বেশি কিছু চান না। আর হিজ এক্সিলেন্সি মার্কুইস অব মোরেলা একজন প্রভাবশালী স্প্যানিশ রাষ্ট্রদূত। সে কারণেই বলেছি তিনি রাজার চেয়েও বেশি কিছু। দুই সঙ্গীকে ইশারা করল সে। সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল তারা। লাগাম ধরে টেনে দুটো ঘোড়া নিয়ে এলো কাস্টেলদের কাছে। উপায় নেই, নিচু গলায় ইংরেজিতে কাস্টেলকে বলল, পিটার, আমাদেরকে যেতে হবে এই লোকগুলোর সঙ্গে। সূর্য যখন ডুবতে বসেছে, গ্রানাডার প্রধান শহরের প্রবেশদ্বারে তখন হাজির করা হলো কাস্টেল আর পিটারকে। সর্পিলাকার সরু সরু রাস্তা, বন্ধ জানালার সাদা রঙের বাড়ির সারি, আর সবশেষে খাড়া একটা পাহাড়ি ঢাল পেরিয়ে তাদেরকে নিয়ে আসা হলো রাজপ্রাসাদের মতো দেখতে একটা বাড়ির প্রবেশ ফটকে। এই বাড়ির মুখোমুখি দাঁড়িয়ে আছে লাল রঙের একটা দুর্গ। তবে প্রাসাদোপম বাড়িটা আর দুর্গের মাঝখানে অগভীর একটা উপত্যকা আছে। বাড়ির বাইরে ভিতরে বাগান আছে। দু জায়গাতেই যেন মাথা উঁচু করে আছে অনেকগুলো সাইপ্রেস গাছ। বাইরের বাগান এবং আরও কয়েকটা দরজা পার হলেন কাস্টেল আর পিটার। হাজির হলেন উঠানের মতো দেখতে একটা জায়গায়। এখানে অপেক্ষা করছে কয়েকজন ভীত, সবার হাতে জ্বলন্ত মশাল। অতিথিদের উপস্থিতি টের পেয়ে তাদের খেদমত করার জন্য দৌড়ে বেরিয়ে এলো তারা। ঘোড়া থেকে নামতে সাহায্য করছে তাদের কেউ, আবার কেউ সাহায্য করছে মার্বেলের সিঁড়ি বেয়ে উঠতে। উঠানের একধারে কৃত্রিম একটা ঝর্ণায় জল গড়াচ্ছে। ওই ঝর্ণা সংলগ্ন সুসজ্জিত একটা ঘরে নিয়ে আসা হলো তাদেরকে। সূর্য ডুবতে বসেছে। গ্রানাডার প্রধান শহরের প্রবেশদ্বারে তখন হাজির করা হলো কাস্টেল আর পিটারকে। সর্পিলাকার সরু সরু রাস্তা, বন্ধ জানালার সাদা রঙের বাড়ির সারি, আর সবশেষে খাড়া একটা পাহাড়ি ঢাল পেরিয়ে তাদেরকে নিয়ে আসা হলো রাজপ্রাসাদের মতো দেখতে একটা বাড়ির প্রবেশ ফটকে। এই বাড়ির মুখোমুখি দাঁড়িয়ে আছে লাল রঙের একটা দুর্গ। তবে প্রাসাদোপম বাড়িটা আর দুর্গের মাঝখানে অগভীর একটা উপত্যকা আছে। বাড়ির বাইরে ভেতরে বাগান আছে। দু জায়গাতেই যেন মাথা উঁচু করে আছে অনেকগুলো সাইপ্রেস গাছ। বাইরের বাগান এবং আরও কয়েকটা দরজা পার হলেন কাস্টেল আর পিটার। হাজির হলেন উঠানের মতো দেখতে একটা জায়গায়। এখানে অপেক্ষা করছে কয়েকজন ভীত, সবার হাতে জ্বলন্ত মশাল। অতিথিদের উপস্থিতি টের পেয়ে তাদের খেদমত করার জন্য দৌড়ে বেরিয়ে এলো তারা। ঘোড়া থেকে নামতে সাহায্য করছে তাদের কেউ, আবার কেউ সাহায্য করছে মার্বেলের সিঁড়ি দিয়ে উঠতে। উঠানের একধারে কৃত্রিম একটা ঝর্ণায় জল গড়াচ্ছে। এই ঝর্ণা সংলগ্ন সুসজ্জিত একটা ঘরে নিয়ে আসা হলো তাদেরকে। দুধসাদা একটা বিছানায় শুয়ে পড়ল পিটার। তারপর আর কিছু মনে নেই ওর। প্রায় 1 মাস পর চোখ খুলল পিটার। এই পুরোটা সময় অজ্ঞান হয়েছিল সে এমন না। থেকে থেকে জ্ঞান ফিরেছে ওর। তখন শুনতে পেয়েছে কে বা কারা যেন কথা বলছে ওর আশপাশে। বিশেষ করে কালো চোখ আর হালকা পাতলা শরীরের সাদা উইম্পল পরিহিতা সুন্দরী একটা মেয়ের কথা মনে আছে ওর। পিটারের মনে হয়েছে ওর সেবা শুশ্রূষার দায়িত্ব পালন করছে মেয়েটা। কখনো কখনো ওর মনে হয়েছে
ওই মেয়ে সম্ভবত মার্গারেট। তখন চেতন অচেতনের ঘরেই বুঝতে পেরেছে ওর ধারণা ভুল। ওই মেয়ে মার্গারেটের চেয়ে আলাদা। দু একবার মনে আছে ওর দেখতে পেয়েছে মোরেলার সুদর্শন চেহারাটা। বিছানায় বসে ঝুঁকে উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল পিটারের দিকে। তখন নিজের অক্ষমতার বিরুদ্ধে লড়াই করে উঠে বসার চেষ্টা করেছে পিটার। শেষ করে ফেলতে চেয়েছে মোরেলাকে, কিন্তু অচেনা ওই মেয়ে প্রতিবারই জোর করে ছুঁয়ে দিয়েছে ওকে। পিটারের মনে পড়ল হালকা পাতলা হলেও শরীরে যথেষ্ট জোর রাখে মেয়েটা। চোখ খুলে এদিক ওদিক তাকালো পিটার। মেয়েটা বসে আছে ঘরের এক কোণায়। জানালা গলে রোদ ঢুকে পড়েছে ঘরে, সোজা গিয়ে পড়েছে ওই মেয়ের চেহারায়। এক হাতের কোনোই উড়োতে ঠেকিয়ে ওই হাতের তালুতে মাথার ভর ছেড়ে দিয়ে বসে আছে মেয়েটা। অপূর্ব সুন্দর দুই চোখ মেলে কেমন বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে পিটারের দিকে। মেয়েটা ইংরেজি বুঝতে পারে না অনুমান করে নিয়ে ভাঙা ভাঙা স্প্যানিশে পিটার বলল, তুমি মার্গারেট না। সঙ্গে সঙ্গে স্বপ্নীল সেই দৃষ্টি উধাও হয়ে গেল মেয়েটার চোখ থেকে। কৌতূহলে হয়ে উঠেছে সে। উঠে দাঁড়ালো, এগিয়ে এলো পিটারের দিকে। কমনীয় শরীর ওর। যখন হাঁটে তখন মনে হয় শরীরটা দুলছে। শয্যাশায়ী পিটারের পাশে বসলো মেয়েটা। এক হাতের সরু আঙুলগুলো দিয়ে স্পর্শ করলো পিটারের কপাল। জ্বর আছে কিনা দেখলো বোধ হয়। কোমল গলায় বলল, না সিনর, আমি মার্গারেট না, আমার নাম আইনেস। আইনেস কি মানে? তোমার পুরো নাম কি? আর কোনো নাম নেই আমার। গ্রানাডার লোকে ওই এক নামেই চেনে আমাকে। আমার বাকি নাম হারিয়ে গেছে। কেউ কেউ আমাকে অসুস্থদের নার্স বলেও ডাকে। মার্গারেট কোথায়? ওকে চেনো তুমি? গোপনীয়তার কোনো একটা নেকাবে সহসা যেন ঢেকে গেল আইনেজের চেহারা। কিছুক্ষণ চুপ করে থাকলো সে। যখন মুখ খুলল তখন ওর সুললিত কণ্ঠ বদলে গিয়ে কেমন কর্কশ হয়ে গেছে। আমি কোনো মার্গারেটকে চিনি না। আপনি কি ওই মেয়েকে ভালোবাসেন? হ্যাঁ, আমার কাছ থেকে চুরি করে নিয়ে আসা হয়েছে ওকে। চোরকে অনুসরণ করে এই দেশে এসেছি আমি। অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। মার্গারেট কি বেঁচে আছে না মরে গেছে? বললাম তো সিনর, আমি কিছু জানি না ওই ব্যাপারে। তবে জ্বরের ঘরে যখন উল্টাপাল্টা বকছিলেন আপনি, তখন আপনার কথা শুনে বুঝতে পেরেছিলাম কাউকে ভালোবাসেন আপনি। কিছুক্ষণ চুপ করে থাকলো পিটার, তারপর বলল, কাস্টেল কোথায়? কাস্টেল মানে আপনার সঙ্গীর কথা বলছেন? ইহুদিদের মতো দেখতে বুড়ো এক লোক, যার একটা হাত আহত। মাথা ঝাঁকালো পিটার। আইনেস বলল, তিনি এখন কোথায় আছেন? জানি না আমি। তিনি যদি কিছু মনে না করেন, এসব ব্যাপারে দয়া করে কিছু জিজ্ঞেস করবেন না আমাকে। আপনার সেবা শুশ্রূষার দায়িত্ব দেয়া হয়েছে আমাকে। আপনার কৌতূহল মেটানোর জন্য আসিনি আমি। সাংঘাতিক অসুস্থ হয়ে পড়েছিলেন আপনি। বাঁচবেন কিনা তা নিয়েই চিন্তিত হয়ে পড়েছিলাম আমরা। নিজের অবস্থাটা দেখুন একবার। বলতে বলতে পলিশ করা রূপার ছোট একটা আয়না বের করলো সে। ধরল পিটারের চেহারার সামনে। নিজের চেহারাটা দেখলো পিটার। ঘুমিয়ে উঠল সঙ্গে সঙ্গে। গালের সেই লাল দাগটার কথা বাদ দিয়ে বললে, সাদা হয়ে আছে ওর পুরো চেহারা। মাংস বলতে কিছু নেই সে চেহারায়। কঙ্কালসার হয়ে গেছে। ভেবে ভালো লাগছে আমার এই অবস্থায় আমাকে দেখেনি মার্গারেট, বলল সে। পুরো চেহারা ঢাকা পড়ে গেছে দাড়িগোফের জঙ্গলে। আইনেস, আমার মতো করাল দর্শন কারো সেবা করলে কিভাবে তুমি এতদিন? আমি একজন নার্স সিনর। কে সুন্দর আর কে কুৎসিত তা বিবেচনা করা আমার কাজ না, বরং অসুস্থ মানুষের সেবা করাটাই আমার কাজ। যা হোক, আর কোনো কথা বলবেন না দয়া করে, বিশ্রাম নিন। তবে তার আগে ধরাধরি করে পিটারকে বসিয়ে দিল আইনেস। একটু বসুন, এটা খেয়ে নিন। রূপার একটা বাটিতে করে কিছুটা স্যুপ খাওয়ালো পিটারকে। স্যুপটুকু খেয়ে নিল পিটার, তারপর আবার ঘুমিয়ে গেল। আরও কয়েকদিন পর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে পিটার। ওর ঘরে একদিন ঢুকলো সুন্দরী আইনেস। ওর পাশে বসলো। আমি কোথায় আছি জানতে চাইল পিটার।